ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করতে আমরা ডেট দিয়ে দেব। আপনারা এত তাড়াহুড়া করছেন কেন? নির্বাচন দেন, নির্বাচন দেন। আজকে পত্রিকায় দেখলাম যে কতদিন সময় লাগবে সংস্কারের। তো আমি জামাত ইসলামের প্ল্যাটফর্ম থেকে বলতে চাই, 18 বছর ধৈর্য ধরছেন, এখানে একটু 18 মাস ধৈর্য ধরেন না। 18 বছর কিছুই করতে পারেন নাই, 18 মাস ধৈর্য ধরেন। সংস্কার হোক, তারপরে নির্বাচন হবে। আল্লাহর মেহেরবানি জামাত ইসলামীটা আগামীবার অবশ্যই সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আরেকটা ন্যাশনালিস্ট পার্টির কাছে মৌলবাদী যেমন, যারা প্রগতিশীল বা রাজনীতি করে মৌলবাদী, তারা তেমন একই চারা। এইটা ডক্টর ইউনূস সাহেব ডিবেট করে দিয়েছে, মৌলবাদীদের একখান করে ফেলছে ক্ষমতায় থাকার জন্য। আর এই পৃথিবীতে যে শক্তিকে সন্তুষ্ট করতে চান, সারা পৃথিবীতে মৌলবাদের জন্মদাতা মদনদাতার উপদেষ্টা। আবার আমাদেরকে মৌলবাদীর তকমা দিচ্ছেন। গতকালই একটি বড় দলের খুবই সিনিয়র রাজনীতিবিদের কণ্ঠে আমরা শুনতে পেলাম সেই মৌলবাদের। বিএনপি সিনিয়র নেতা গহেশ্বর চন্দ্র বাবু তিনি আবারও আওয়ামী লীগের মতন মৌলবাদীর তকমা দিল। ক্ষমতায় যাওয়ার জন্য সকল মৌলবাদীরা ঐক্যবদ্ধ হচ্ছে। তিনি মূলত ইসলামী দলগুলোকে টার্গেট করে এই কথাগুলো বলেছেন। ইতিপূর্বে যে শেখ হাসিনা, খুনি হাসিনা এই মৌলবাদী তকমা দিয়ে, রাজাকার তকমা দিয়ে ইসলামী দলগুলোকে দমন করার চেষ্টা করেছিল, নিঃশেষ করার চেষ্টা করেছিল, সেই তকমাই দিচ্ছে এখন গহেশ্বর চন্দ্র বাবু বিএনপির। তো তাকে উচিত জবাব দিয়েছেন আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান। তো তার বক্তব্যটি আমরা শুনবো। তার আগে আরেকটি বক্তব্য আমরা শুনে আসবো চট্টগ্রামের জামাত নেতা জনাব শাহজাহান চৌধুরী। আপনারা এত তাড়াহুড়া করছেন কেন? নির্বাচন দেন, নির্বাচন দেন। আজকে পত্রিকায় দেখলাম যে কতদিন সময় লাগবে সংস্কারের। তো আমি জামাত ইসলামের প্ল্যাটফর্ম থেকে বলতে চাই, 18 বছর ধৈর্য ধরছেন, এখানে একটু 18 মাস ধৈর্য ধরেন না। 18 বছর কিছুই করতে পারেন নাই, 18 মাস ধৈর্য ধরেন। সংস্কার হোক, তারপরে নির্বাচন হবে। আল্লাহর মেহেরবানি জামাত ইসলামীটা আগামীবার অবশ্যই সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আপনাদের বিশ্বাস হয়? আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয় অবশ্যই, কারণ জনগণ সবাইকে বুঝে ফেলেছে। মুদ্রার এই পিঠও বুঝেছে, মুদ্রার ওই পিঠও বুঝেছে। এখন জনগণ বলছে জামাত, শিবির এবং কল্যাণময় রাষ্ট্র ছাড়া পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলা রক্ত দিয়ে যেই বাংলার স্বপ্ন দেখেছিল, সেই বাংলা গঠন করার জন্য একটি মাত্র আন্দোলন, লড়াই, সংগ্রামের দল, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনারা এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ থাকবেন চাঁদাবাজদের বিরুদ্ধে, ভূমি দুঃস্বদের বিরুদ্ধে, অন্যায় যারা করবে তাদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে। জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যা করা দরকার জামাত ইসলামী তাই করবে ইনশাআল্লাহ। দর্শক, এখানে ভিডিওটি দেখতে পারেন যে এখানে জামাত নেতা জনাব শাহজাহান চৌধুরী স্পষ্ট বলেছেন যে আমি তো একজন জামাতের প্রার্থী। তো নির্বাচন যদি 6টি মাস পর হয়তো কি যায় আসে? কোনো কিছু যায় আসে? ডক্টর ইউনূস ঘোষণা করেছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন হবে, আর তারা বিএনপি বলতেছে ডিসেম্বরের ভিতর নির্বাচন। তো 6 মাসে কি যায় আসে? 17 বছর তো ঘরের কোনাতে লুকিয়েছিলেন, আওয়ামী লীগের দালালি করছিলেন আর ইনকাম করতেছিলেন। তো যারা আসলে জেল জুলুম নির্যাতিত বেশি হয়েছে তারা তো কোনো কথা বলছেন না। আপনারা কেন এত কথা বলছেন? মূলত উদ্দেশ্যটা হলো এটাই যে যত দ্রুত ক্ষমতায় যাবে তত লুটপাট করে খাবে। এই 6 মাসে যদি সংস্কার কিছু কার্যক্রম হয় তবে তাতে দুর্নীতি করে পকেট ভর্তি করার সুযোগ তাদের থাকবে না। তাদের রাজনৈতিক উদ্দেশ্য কি আসলে? তারা কি দেশের জন্য রাজনীতি করে, জনগণের জন্য রাজনীতি করে? আওয়ামী লীগের আমল তো আপনারা জানেন, কিন্তু ইতিপূর্বে বিএনপির আমলের কথা কি আপনারা ভুলে গেছেন? তারাও তো লুটপাটের রাজনীতি করে, তাদের ধান্দাই হচ্ছে লুটপাট করা। তো দর্শক, এই গহেশ্বর চন্দ্র বাবুকে, বিএনপি নেতা গহেশ্বর চন্দ্র বাবুকে উচিত জবাব দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তো আসুন আমরা বিস্তারিত ওনার বক্তব্যটি আমরা শুনে আসি। 1-2 সপ্তাহ ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে আবার ফ্যাসিস্ট আওয়ামী লীগের বয়ান রাজনৈতিক বক্তব্যের মধ্যে ফিরে আসছে। সেই বয়ানটা কি? কোন কোন দলের রাজনৈতিক নেতারা আবার বাঙালি মুসলমানের মধ্যে মৌলবাদ খুঁজতে শুরু করেছেন। তারা বাঙালি মুসলমানের মধ্যে জঙ্গিবাদ খুঁজতে শুরু করেছেন। আমরা আশা করেছিলাম যে মহান জুলাই বিপ্লবের পরে এই ন্যারেটিভের কবর রচিত হবে। দুর্ভাগ্যবশত সেই ন্যারেটিভের আবার আমরা পুনরায় সেই ন্যারেটিভ ব্যবহার করা দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে যে বাংলাদেশকে একটা কলোনিতে, আনডিক্লেয়ার্ড কলোনি, ব্রিটিশ কলোনি ছিল ডিক্লেয়ার্ড কলোনি,
কিন্তু ভারত বা দিল্লির শাসকরা বাংলাদেশকে একটি আনডিক্লেয়ার্ড কলোনিতে পরিণত করেছিল 16 বছর ধরে। আমাদের তরুণ ছাত্র জনতা, তাদের মধ্যে ছাত্র আছে, শ্রমিক আছে, কৃষক আছে, এমনি অন্যান্য যুবকেরা আছেন, তারা জীবন দিয়ে সেই উপনিবেশের শৃঙ্খল থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত আজ আবার দেখতে পাচ্ছি যে ভারতীয় সাম্রাজ্যবাদ বাংলাদেশের উপর আবার নতুন করে থাবা বসাতে যাচ্ছে। এবং আরো দুর্ভাগ্যজনক, যদি আজকের তারিখটি আমরা চিন্তা করি বা এই মাসটি চিন্তা করি, আজকে 26শে মে, এই মে মাসের 5 তারিখে 2013 সালে কি হয়েছিল? গণহত্যা হয়েছিল। গণহত্যা চালানো হয়েছিল আলেম সমাজদের উপরে। সেই মে মাসে এখন রাজনীতিবিদরা আবার আমাদেরকে মৌলবাদীর তকমা দিচ্ছে। গতকালই একটি বড় দলের খুবই সিনিয়র রাজনীতিবিদের কণ্ঠে আমরা শুনতে পেলাম সেই মৌলবাদের তকমা। তার মানে কি? এবং আবার তারা কি বাংলাদেশের মুসলমানদের, যারা 90% মুসলমান সংখ্যাগরিষ্ঠ, তাদেরকে তারা মৌলবাদী আখ্যা দিয়ে তারা কি আবার বাঙালি মুসলমানদের উপরে হাসিনার মতো জুলুম চালাতে চাচ্ছেন? কারণ যখনই আপনি আদারাইজেশন করবেন, আস এন্ড দেম, এই আদারাইজেশনের মাধ্যমেই কিন্তু জুলুম শুরু হয়। শেখ হাসিনা এই আদারাইজেশনের মাধ্যমে গণহত্যা শুরু করেছিল, জুলুম শুরু করেছিল আলেম ওলামাদের উপরে, ধার্মিক মুসলমানদের উপরে। আজকে আবার সেই জঙ্গি তত্ত্ব, সেই মৌলবাদ তত্ত্ব আমরা শুনতে পাচ্ছি দুর্ভাগ্যজনক ভাবে। অথচ যে রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলাদেশের 90% মুসলমানদের মৌলবাদের তকমা দিচ্ছেন, তারা ভারতীয় মৌলবাদ সম্পর্কে তারা নীরব। আপনারা অনেকেই হয়তো জানেন না, কিংবা জানলেও হয়তো খেয়াল করেন নাই, 24শে মে 2 দিন আগে উত্তরপ্রদেশে 4 জন মুসলমান যুবককে প্রায় উলঙ্গ করে পিটিয়ে তাদেরকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছে। কারা করেছে? তথাকথিত গোরক্ষা সমিতি ভারতে। তারা কারা? তারা শাসক বিজেপির অংশ। তারা উত্তরপ্রদেশে, যেখানকার মুখ্যমন্ত্রীকে বলা হয় যে পরবর্তী ভারতের প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথ, সেই যোগী আদিত্যনাথের গুন্ডা বাহিনী 4 জন ইয়াং ছেলেকে গোরক্ষার নামে পিটিয়ে তারা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এদের বিরুদ্ধে বাংলাদেশি রাজনীতিবিদদের কোনো বক্তব্য নাই। তারা ভারতে মৌলবাদ খুঁজে পান না, তারা ভারতে সাম্প্রদায়িকতা খুঁজে পান না, তারা ভারতে জঙ্গিবাদ খুঁজে পান না, কিন্তু তারা অসাম্প্রদায়িক বাংলাদেশে তারা সাম্প্রদায়িকতা খুঁজে পান, অসাম্প্রদায়িক বাংলাদেশে তারা জঙ্গিবাদ খুঁজে পান। যেন আমরা ইসলামের কথা বলতেই পারবো না। ইসলামের কথা বললেই তারা আমাদেরকে ইসলামিস্ট বলে আমাদের উপরে জুলুম করার তারা রাইট অর্জন করবেন। সুতরাং এই কারণে আমি বলছি যে এই যে ভারতীয় সাম্রাজ্যবাদের দালাল গোষ্ঠী, যারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের জঙ্গি বলতে চায়, মৌলবাদী বলতে চায়, তাদের বিরুদ্ধে শুধুমাত্র পলিটিক্যাল লড়াই করলে হবে না, তাদের বিরুদ্ধে কালচারাল লড়াইকে অব্যাহত রাখতে হবে। কারণ কালচারাল লড়াইতে আপনি জিততে পারলেই রাজনৈতিক লড়াইতে জিততে পারবেন। কালচারাল লড়াইতে আমরা যদি পরাজিত হই, তাহলে কোনোদিনই রাজনৈতিক লড়াইতে, রাজনৈতিক ন্যারেটিভে আমি জয়লাভ করতে পারবো না। তো আমাদের সাংস্কৃতিক লড়াইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদের এই বাঙালি মুসলমানের ঐতিহ্যের উপর দাঁড়িয়ে আমাদের এই সাংস্কৃতিক লড়াইটা অব্যাহত রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা সেই লড়াইয়ে জয়লাভ করব। আমাদের বিগত 16 বছরে মনে হয়েছিল যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বাঙালি মুসলমান পরাজিত হয়েছে, কিন্তু 16 বছর পরে মহান জুলাই বিপ্লবে প্রমাণিত হয়েছে যে বাঙালি মুসলমান জয়লাভ করেছে। এই যে জয়লাভ করেছে, এটার পাটাতন নির্মিত হয়েছিল কিন্তু আলেম ওলামাদের রক্তের উপর দিয়ে। 2013 সালে যে গণহত্যা হয়েছিল শাপলা চত্বরে, সেখানেই কিন্তু 11 বছর পরবর্তী যে বিপ্লব, তার পাটাতন সেদিন নির্মাণ করা হয়েছিল তাদের রক্তের মাধ্যমে। সুতরাং বাংলাদেশের মুসলমানদের পদানত করা যায় নাই। এখনো যারা চেষ্টা করছেন তারা ভুল করছেন। আপনারা ভারতীয় ন্যারেটিভ
কে গ্রহণ করে আমাদেরকে ইনশাআল্লাহ পরাজিত করতে পারবেন না। কিন্তু আমাদের এই সাংস্কৃতিক লড়াইতে আপনাদের সহযোগিতা অপরিহার্য। গত রোজার ঈদে আমরা যে পত্রিকাটি বের করেছিলাম, যে বিশেষ সংখ্যা বের করেছিলাম, সেটাতে আমাদের পাঠকরা অসম্ভব ভালোবাসা দিয়ে সেটাকে গ্রহণ করেছে। আপনাদেরকে বলি, 5,000 কপি আমরা ছাপিয়েছিলাম। সেই 5,000 কপির মধ্যে ঈদের 3 দিন আগে থেকে আর কোনো কপি অবশিষ্ট ছিল না। আমি বহু মানুষকে জানি যারা পরবর্তীতে আমার কাছে টেলিফোন করে একটা কপি আমার দেশ চেয়েছিল ঈদ সংখ্যা, আমি দিতে পারি নাই, কারণ আমাদের টোটাল প্রোডাকশনই হয়েছিল 5,000 কপি। এবারও আমরা 5,000 কপি ছাপিয়েছি। আপনারা বলতে পারেন বেশি ছাপালেন না কেন? আমরা ছাপালাম না এই কারণে যে ঈদুল আজহা সংখ্যা এই কলেবরে আজ পর্যন্ত আর প্রকাশিত হয়নি, এই প্রথম। কাজে আমাদের জন্য এটা একটা এক্সপেরিমেন্ট। আমরা এই জন্য 5,000 কপিতেই রেখেছি। আমি দেখতে চাই যে আমার পাঠকরা যেরকম ভালোবাসা দিয়ে গ্রহণ করেছিলেন ঈদ উল ফিতর সংখ্যা, ঈদ উল আজহা সংখ্যা, সেরকম ভালোবাসা দিয়ে গ্রহণ করেন কিনা। তবে এটা আমাদের জন্য একটা লার্নিং এক্সপেরিয়েন্স। এবং আমি অনুরোধ জানাবো আজকের এই বক্তব্যের মাধ্যমে আমার পাঠকদের প্রতি, তারা যেন আমার দেশ এই ঈদ উল আজহা সংখ্যাটা পড়ে দেখেন। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আপনারা হতাশ হবেন না, কারণ এই ঈদ উল আজহার মধ্যে যে কন্টেন্ট গুলো আছে, যে ধরনের লেখা আছে, একটি লেখার কথা আমার এক সময়কার কলিগ বিনিয়োগ বোর্ডের আব্দুল মজিদ, যিনি এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, সিনিয়র সচিব ছিলেন সরকারের, তিনি বলে গেছেন যে তিনি ইকোনমি নিয়ে লিখেছেন। মানে ঈদের যে ইকোনমিক ইনপুট, একটা ঈদে যে বাংলাদেশের ইকোনমিতে, জিডিপিতে কতটা এর যে অবদান, সেটা সম্পর্কে তিনি লিখেছেন। আমরা সুলতানি আমলের থেকে পরবর্তীতে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে বাঙালি মুসলমানের যে লড়াই এই কোরবানি ঈদের জন্য, কোরবানি করার অধিকার আদায়ের জন্য, সেটা সম্পর্কে লেখা আছে। এবং দেশে বিদেশে ঈদ উল আজহা কিভাবে প্রতিপালিত হয় সেই সম্পর্কে লেখা আছে। এবং আরেকটা ইন্টারেস্টিং লেখা আছে আমাদের এই সংখ্যায়, সেটা হলো কম্পারেটিভ রিলিজিয়ন। তার মানে হলো অন্যান্য ধর্মের স্যাক্রিফাইস কিভাবে করা হয়, সে সম্পর্কেও কন্টেন্ট এই ঈদ সংখ্যার মধ্যে আছে। আমরা কিন্তু ঈদ সংখ্যাটা শুধুমাত্র কবিতা এবং গল্প এবং উপন্যাসের জন্য করি না। কবিতা, গল্প, উপন্যাস অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট আমাদের ঈদ সংখ্যার জন্য, কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে এই ঈদের উৎসবগুলোকে ব্যাখ্যা করা, ইকোনমিক ব্যাখ্যা, সোশ্যাল ব্যাখ্যা এবং ধর্মীয় ব্যাখ্যা। এবং প্রত্যেকবার আমরা সেই চেষ্টাটা করি। কাজে আমি বেশ আস্থার সাথে বলতে পারি, এবারও আপনারা ইনশাল্লাহ হতাশ হবেন না। আমি আমার সহকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি, যারা অক্লান্ত পরিশ্রম করে এই ঈদ সংখ্যাটি করতে পেরেছে। এটা একটা কঠিন চ্যালেঞ্জ ছিল। আমি যখন এই আইডিয়ার কথা বললাম, আমার অনেক সহকর্মী বলেছিলেন যে না মাহমুদ ভাই, এত কম সময়ের মধ্যে এটা সম্ভব হবে না। আমার সার্কুলেশন ডিপার্টমেন্ট, তারা ভয় পেয়ে গেছিল যে এটা কি এত তাড়াতাড়ি আবার বিক্রি হবে। আবার বিজ্ঞাপন টিম ভয় পেয়ে গেছিল যে বিজ্ঞাপন কি পাওয়া যাবে। তো তাদের সকলের ভয়কে আমরা পরাজিত করে পত্রিকাটা নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর করি। এবং আমি বিজ্ঞাপন দাতাদের ধন্যবাদ জানাই, আমার এজেন্টদের ধন্যবাদ জানাই, আর পাঠকদের তো সবসময় ধন্যবাদ জানাই। আমরা সবসময় পাঠকের কাছে দায়বদ্ধ। আপনারা আজকে কষ্ট করে এরকম একটা পত্রিকার প্রকাশনা উৎসবে এসছেন এবং হল ভরে গেছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে যে আপনারা এতটা সমর্থন দিচ্ছেন আমার দেশকে। এবং আমি আশা করব যে আপনারা এই সমর্থন অব্যাহত রাখবেন এবং আজকে থেকে আপনারা আপনাদের এজেন্টদের, হকারদের ঈদ সংখ্যার কপির জন্য বলতে শুরু করবেন। না হলে কিন্তু কদিন পরে আবার গত ঈদের মতো হয়ে যাবে যে আমরা আর আমার দেশ আপনাদেরকে দিতে পারবো না। কাজেই আমরা আশা করি যে আপনারা আমাদের পাশে থাকবেন। এবং একটা কথা বলে যাই, আমার দেশ কোন দলীয় পত্রিকা না, আমার দেশ বাংলাদেশের পক্ষের পত্রিকা। কাজে আমার দেশ যে কোনো সরকারের ভালো কাজের যেমন সমর্থন করবে, খারাপ কাজের সেভাবেই সমালোচনা করবে। এবং এই সমালোচনা আমরা করে যাব। আমরা অতীতে প্রমাণ করেছি যে আমরা সরকারের রক্তচক্ষুকে ভয় পাই না। বাংলাদেশের ইতিহাসের সর্বাপেক্ষা নিকৃষ্টতম এক ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুন না কেন, তাদেরকে আগাম বলে দিতে চাই, আপনারা আমাদেরকে ভয় দেখাতে পারবেন না ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক। বাংলাদেশ জিন্দাবাদ।